আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সামনে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ফিনান্স, ব্যাংকিং এবং বীমা এই বইয়ের দ্বিতীয় পত্র ব্যাংকিং এবং বীমা, এটা দশম অধ্যায় বীমা সম্পর্কে মৌলিক ধারণা। আজকে এই চ্যাপ্টার নিয়ে তোমাদের সামনে মূলত কথা বলবো। শুরুতে যে কথাটা বলে রাখি, তোমাদের মধ্যে যারা 2022 এবং 23 সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ, তোমাদের জন্য যে সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করা হয়েছে সেখানে কিন্তু এই দশম অধ্যায়টা রয়েছে। তো এখান থেকে বরাবর একটি কোশ্চেন থাকেই এবং অনেক সময় দেখা যাচ্ছে যে এখান থেকে দুইটি কোশ্চেন থাকে। আরেকটি বিষয় হচ্ছে, তোমরা জানো যে মাঝে মাঝে এটার থেকে এই বইটাকে দুইটা ভাগে ভাগ করা হয় বা কোশ্চেন প্যাটার্নটা দুই ভাগ করা হয়। একটা হচ্ছে ব্যাংকিং এবং বীমা, অর্থাৎ ব্যাংকিং থেকে নির্দিষ্ট কিছু কোশ্চেন থাকে, বীমা থেকে সাধারণত দুইটা কোশ্চেন থাকে। তখন তোমাদেরকে বীমা থেকে একটি কোশ্চেন বা দুটি কোশ্চেন বাধ্যতামূলকভাবেই দিতে হয়। তো তোমরা আমার ক্লাসগুলো যদি মনোনিবেশ সহকারে বা মনোযোগ সহকারে করো, শুরু থেকে শেষ পর্যন্ত আমরা বিভিন্ন পর্বে 2 থেকে 3টা পর্বের মাধ্যমে আমরা এই টোটাল অধ্যায়টাকে শেষ করে দিব, যাতে করে এই অধ্যায় থেকে যেভাবে কোশ্চেন আসুক না কেন তোমরা সমাধান করতে পারবা। তো আমরা শুরু করি। আমাদের এই অধ্যায়টার নাম হচ্ছে বীমা সম্পর্কে মৌলিক ধারণা। তো প্রিয় শিক্ষার্থীরা, আসলে বীমা কি, বীমা এটা কেন এসেছে? আমরা জানি যে প্রাচীন যুগে মানুষ যখন পাহাড়ে বা গুহায় বসবাস করত, এরপরে মানুষ যখন ব্যবসা বাণিজ্যের দিকে আস্তে আস্তে মুভ করা শুরু করলো। আমরা ছোটোবেলায় বিভিন্ন সিরিজগুলো দেখেছিলাম বিটিভিতে, সিন্দাবাদ, রবিনহুড। আমরা তখন দেখেছিলাম যে ব্যবসা বাণিজ্যগুলো সাধারণত নৌপথই হতো। তখন বিমানপথ ছিল না বা গাড়িতে এত লং জার্নি করে ব্যবসা করা সম্ভব হতো না। তখন ব্যবসা বাণিজ্যগুলো কিন্তু নৌপথই হতো। তো সেখান থেকেই মূলত আমরা একজন ভদ্রলোকের নাম জানি, যে এডওয়ার্ড লয়ার্স। এই ভদ্রলোক মূলত একজন কফি ব্যবসায়ী, কফি শপের মালিক ছিল, যে ইতালিতে বসে তিনি এই ব্যবসাগুলো করত। ও উনি এই ধারণা প্রথম সূত্রপাত করে যে মানুষ যেহেতু আমার কাছে আসে বিভিন্ন তথ্য জানার জন্য, কীরকম যে একটা জাহাজ এখান থেকে কখন ছেড়ে যাবে অথবা ওই জাহাজটা এখানে কখন আসবে, তো আমি এদের মাঝে একটা ব্যবসা ছড়িয়ে দিতে পারি কিনা দেখি। তো উনি মূলত সকল ব্যবসায়ীদেরকে অথবা যারা মালামাল পারাপার করে এদেরকে এনে বলল যে আমি যেহেতু তোমাদেরকে ডেকেছি, আমার কথাটা মনোযোগ দিয়ে শোনো। সেটা হলো, তোমরা মালামাল নিয়ে যাচ্ছ নদীপথে, যে কোনো কারণে ঝড়ের কবলে পড়ে অথবা ডাকাতি হতে পারে তোমাদের মালামালগুলো, অথবা ঝড়ের কবলে নৌকাটা বা জাহাজটা ডুবে যেতে পারে। সেক্ষেত্রে তোমাদের মালামাল এবং জাহাজ দুটোই কিন্তু তলিয়ে গেল। তো আমি যদি তোমাদেরকে সম্পূর্ণ মালামাল এবং জাহাজের মূল্য পরিশোধ করি, বিষয়টা কেমন হয়? তো তারা বলল অবশ্যই ভালো হয়। সেক্ষেত্রে বলল যে তোমরা আমাকে নির্দিষ্ট পরিমাণ কিছু প্রিমিয়াম দিবা, অর্থাৎ টাকা দিবা। যেমন সাপোজ 10টা জাহাজ ছেড়ে যাবে, 10টা জাহাজ ছেড়ে গেলে প্রত্যেক জাহাজে মনে করো 1 লক্ষ টাকা করে মালামাল রয়েছে। তো তোমরা আমাকে 10,000 করে টাকা দাও, 10,000 করে টাকা দাও বা 20,000 করে টাকা দাও। এই টাকাগুলো আমার কাছে গচ্ছিত রেখে যাও। যদি কোনো কারণে কারো জাহাজ ডুবে যায়, আমি টোটাল টাকাটা তোমাদেরকে ফেরত দিয়ে দেব, অর্থাৎ তোমার জাহাজে যত টাকা সম্পত্তি রয়েছে। আর যদি জাহাজ সহি সালামতে বন্দরে পৌঁছে যায়, তাহলে তোমরা এই টাকাটা আর পাবা না। তো সবাই বললো ঠিক আছে, 20,000 টাকার বিনিময়ে যদি আমাদের 1 লক্ষ টাকা সেভ হয় তো ভালো। তো এরকম একটা সূত্রপাত, এরকম একটা চিন্তাভাবনা থেকেই মূলত এই বিমার সূত্রপাত হয়েছে। তো এই যে কথাটা বললাম, যে এখানে ওই ব্যক্তিটা ছিল কিন্তু একটা প্রতিষ্ঠানের ন্যায়, লয়ার সাহেব, আর জাহাজের যারা মালিক বা ব্যবসায়ী তারা ছিল আরেকটা পক্ষ। এখান থেকে আমরা দেখলাম যে বীমা ব্যবসার মূলত দুইটা পক্ষ, এবং এই একজনের ঝুঁকি আরেকজনের মাথায় তুলে দেওয়া, তাই না? ঝুঁকিটাকে মূলত অন্যের মাথায় তুলে দেওয়ার জন্য বীমা ব্যবসাটা সূত্রপাত হয়েছে। তো আমরা একটু সংজ্ঞা বইয়ের আকারে দেখি এখানে কি বলা আছে। তো এখানে আমরা লক্ষ্য করি, আমাদের দেশে প্রচলিত একটি ইন্স্যুরেন্স কোম্পানির নাম হচ্ছে সান লাইফ ইন্স্যুরেন্স, আর একজন ব্যক্তির নাম আমরা ধরলাম মিস্টার মারুফ। অর্থাৎ বীমা ব্যবসায়ের প্রথমত তোমরা জানবা যে দুইটা পক্ষ রয়েছে। তোমাদেরকে আরেকটি কথা বলে রাখি, যেহেতু আমি এটা ফ্রন্ট ক্যামেরায় করাচ্ছি,
ক্লাসটা নিচ্ছি, এই জন্য আমার ডান হাতকে তোমরা বাম হাত মনে করতে পারো আর বাম হাতকে ডান হাত মনে করতে পারো। এটা তোমাদেরকে অগ্রিম বলে রাখছি, যেটা ফ্রন্ট ক্যামেরা থেকে ক্লাসটা নেওয়ার কারণে এরকম দেখাচ্ছে। ওকে, তো শিক্ষার্থীরা এখানে সান লাইফ ইন্স্যুরেন্স হচ্ছে একটা প্রতিষ্ঠান আর মিস্টার মারুফ হচ্ছে একজন ব্যক্তি। তো এক্ষেত্রে তোমাদেরকে একটি কমন কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে কে বিমা গ্রহীতা, কে বিমাকারী। সাধারণত বিমা প্রতিষ্ঠান হচ্ছে বিমাকারী এবং ব্যক্তি আমরা যারা বিমা করি এরা হচ্ছে বিমা গ্রহীতা। এই বিষয়টা তোমরা আগে জানবা, আমরা হচ্ছে বিমা গ্রহীতা। তো মিস্টার মারুফ কি কাজ করবে? মনে করো তার মালামাল বরিশাল থেকে সাপোজ ঢাকা নদীবন্দরে যাবে। তো ওই ভদ্রলোক মিস্টার মারুফ সানলাইফের কাছে একটা চুক্তি করলো যে আমার জাহাজে টোটাল 1 লক্ষ টাকার মালামাল রয়েছে আর জাহাজটা সাপোজ ধরো 2 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা। তো আমি এই জাহাজটা নিয়ে সদরঘাট যাব, যদি কোনো কারণে ঝড়ের কবলে পড়ে আমার জাহাজটা ডুবে যায় তাহলে তুমি আমার সমুদয় সম্পত্তির মূল্য পরিশোধ করবা, এর বিনিময়ে তোমাকে আমি কিছু টাকা দেব। ওই টাকাটা হচ্ছে প্রিমিয়াম। প্রিমিয়াম হচ্ছে ঝুঁকির বিনিময় মূল্য। যে সান লাইফ ইন্স্যুরেন্স মিস্টার মারুফের ঝুঁকি গ্রহণ করলো, সেজন্য মিস্টার মারুফ সান লাইফ কোম্পানিকে যে নির্দিষ্ট পরিমাণ টাকা দিল সেটা হচ্ছে প্রিমিয়াম। তো এখান থেকে আমরা যে সংজ্ঞাটা বার পেলাম, সংজ্ঞাটা একটু যদি আমরা দেখি কি বলা আছে। 2 নম্বর সংজ্ঞাটা আমরা একটু দেখি, যে অথবা যেটা লেখা আছে যে লিখিত চুক্তির মাধ্যমে বিমা গ্রহীতা অর্থাৎ মিস্টার মারুফ নির্দিষ্ট প্রিমিয়ামের মাধ্যমে বা বিনিময় তার নিজস্ব ঝুঁকি বিমাকারী অর্থাৎ সান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কাছে অর্পণ করে তাকে বিমা বলে। তো আশা করি এই বিমার সংজ্ঞাটা বুঝেছ। অর্থাৎ আমি নির্দিষ্ট প্রিমিয়ামের মাধ্যমে বিমাকারীর কাছে আমার ঝুঁকিটা অর্পণ করে দেব, অবশ্যই সেটা হতে হবে লিখিত চুক্তি। আর এটাই হচ্ছে কি, এটা হচ্ছে বিমা। আর প্রথমে সংজ্ঞাটা যেটা বলা আছে আরও সংক্ষেপে, যে মানুষের জীবন এবং সম্পত্তিকে ঘিরে যে বিপদ বা ঝুঁকি বিদ্যমান তার বিরুদ্ধে আর্থিক প্রতিরক্ষা ব্যবস্থাই হলো বিমা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরেকটু কথা জেনে নেই। বিমা সাধারণত 2 প্রকার। বিমা সাধারণত 2 প্রকার, একটা হচ্ছে জীবন বিমা আর একটা হচ্ছে সাধারণ বিমা। অর্থাৎ মানুষের জীবনকে ঘিরে যে বিমা করা হয় সেটা হচ্ছে জীবন বিমা, এবং মানুষের জীবন ব্যতি রেখে বাকি সকল সম্পত্তি বা বাকি যত সম্পত্তি রয়েছে তার এগেনস্টে বা তার জন্য যে বিমা করা হয় সেটাকে বলা হয় সাধারণ বিমা। এবং আমরা আরও জানি যে বাংলাদেশে 2টা সরকারি বিমা রয়েছে বা বিমা প্রতিষ্ঠান রয়েছে, একটা হচ্ছে জীবন বিমা কর্পোরেশন আর একটা হচ্ছে সাধারণ বিমা কর্পোরেশন। তো এই 2টা বিমার আন্ডারেই মূলত বাংলাদেশে বেসরকারি যে বিমাগুলো এগুলো পরিচালিত রয়েছে। এছাড়াও একটি সরকারি প্রতিষ্ঠান রয়েছে IDRA, ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট রেগুলেটরি অথরিটি, এটা সকল বিমাগুলোকে পরিচালনা করে। তো আমরা এরপর একটু সামনে আগাচ্ছি, আমরা এবার কথা বলবো বিমার উদ্দেশ্য নিয়ে। বিমার কি উদ্দেশ্য থাকতে পারে? তো বিমার উদ্দেশ্যকে প্রথমত 2 ভাগে ভাগ করছে, একটা হচ্ছে বিমা গ্রহীতার ভিত্তিতে আর একটা হচ্ছে বিমাকারীর ভিত্তিতে। অর্থাৎ আমরা কিন্তু বিমা গ্রহীতা, আমরা হচ্ছে কি বিমা গ্রহীতা। বিমা গ্রহীতার উদ্দেশ্য হচ্ছে প্রথম হচ্ছে আর্থিক নিরাপত্তা। অর্থাৎ আমরা আর্থিকভাবে নিরাপত্তা লাভের জন্যই মূলত বিমাকারীর কাছে গিয়ে বলে আমাকে বিমাটা করিয়ে দেন। এরপর হচ্ছে সঞ্চয় সুবিধা। তোমরা জানো যে সঞ্চয় এক জিনিস, বিনিয়োগ আরেক জিনিস। এরপরে আমরা যেটা দেখব যে 3 নম্বরে বলা আছে 5 নম্বরে বিনিয়োগ সুবিধা। তো 5 এবং 2 আমরা একই সাথে আলোচনা করছি। সেটা হচ্ছে সঞ্চয় এবং বিনিয়োগ। একটা হচ্ছে সঞ্চয় মানে আমি আমার টাকাটা নির্দিষ্ট পরিমাণ জমিয়ে রাখবো, এটা হচ্ছে সঞ্চয়। আর বিনিয়োগ হচ্ছে এই জমানোর উপর আবার আমার কিছু ইন্টারেস্ট আসতে হবে, এটা হচ্ছে বিনিয়োগ। তো আমি যখন প্রত্যেক কিস্তিতে টাকা জমা করি সেটা হচ্ছে সঞ্চয়, এবং সেখান থেকে যখন আমাকে ব্যক্তি যখন নির্দিষ্ট সময়ের পরে বিমার মেয়াদ যখন শেষ হবে, যখন যে টাকাটা অতিরিক্ত সহ পাবো সেটা হচ্ছে বিনিয়োগ করা। তো আমরা আরেকটা বিষয় জানি যে জীবন বিমার ক্ষেত্রে মৃত্যু দাবি দেওয়া হয় মূলত প্রায় দ্বিগুণ। অর্থাৎ এবং আর মজার বিষয় হচ্ছে তোমাদেরকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে তোমরা এখন থেকে আরও কয়েক বছর আগে বিটিভিতে একটি অ্যাড দিচ্ছে, তোমরা দেখেছো কিনা কে জানে, সম্ভবত সান লাইফ ইন্স্যুরেন্সেরই অ্যাডটা ছিল এরকম, যে এক ভদ্রমহিলা হাসতে হাসতে বলে যে আমার স্বামী এক কিস্তি অর্থাৎ 500 টাকা দিয়ে মারা গেছে, আমি বিমা কোম্পানির কাছ থেকে পরিপূর্ণভাবে 50,000 টাকা মৃত্যু দাবি নিয়েছি। তো
তো এটা কেন, এটা ব্যাখ্যাটা হলো এরকম যে মনে করো কোনো ব্যক্তি 20 বছরের জন্য বিমা করলো, প্রত্যেক বছর সে 1000 করে দিবে, 20 বছরে 20,000 টাকা জমা হবে। এবং ব্যক্তি যদি মারা যায় কোনো কারণে, তাহলে কি হবে, ব্যক্তি যদি মারা যায় তাহলে তার নমিনিকে সে যত টাকা দেওয়ার কথা ছিল, অর্থাৎ সে 20,000 টাকা দেওয়ার কথা ছিল, এই 20,000 টাকার দ্বিগুণ অর্থাৎ 40,000 টাকা তাকে দেওয়া হবে, যদিও সে এক কিস্তি দিয়ে মারা যায়। তো এটা হচ্ছে মৃত্যু দাবি ক্ষেত্রে। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বিমা আর্থিকভাবে নিরাপত্তা দেয়, সঞ্চয়ের সুবিধা এখানে আছে, বিনিয়োগের এখানে কি রয়েছে, সুযোগ সুবিধা রয়েছে। আচ্ছা, এরপরে আমরা যদি দেখি আর্থিক প্রতিরক্ষা, এটা অবশ্যই আর্থিকভাবে তোমাকে প্রতিরক্ষা দিচ্ছে। ঝুঁকি বন্টন, দেখো ঝুঁকিটা ছিল কিন্তু প্রথম তোমার মিস্টার মারুফের, সে তার ঝুঁকিটাকে আরেকজনের কাছে বন্টন করে দিয়েছে বা চাপিয়ে দিয়েছে। এর মাধ্যমে হচ্ছে আমি আমার ঝুঁকিটা অন্য কোম্পানির কাছে দিয়ে দিলাম, কিসের মাধ্যমে, সামান্য কিছু প্রিমিয়ামের মাধ্যমে। বিনিয়োগ সুবিধা তো আমরা বললাম। 6 নম্বরে যেটা বলা আছে মানসিক প্রশান্তি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে কোনো ব্যক্তি যখন চাকরি থেকে রিটায়ার্ড নেয়, তখন তার কিন্তু আর কোনো আয় থাকে না। যদি সে বিমা করে থাকে তাহলে কি হয়, নির্দিষ্ট পরিমাণ টাকা সে কিন্তু বিমা কোম্পানি থেকে লাভ করে। তো সেক্ষেত্রে সে কিন্তু আর্থিকভাবে একটা স্বাবলম্বী হয়, পাশাপাশি তার মনে এরকম একটি প্রশান্তি কাজ করে যে আমার চাকরি চলে গেলে অথবা আমি চাকরি থেকে যখন রিটায়ার্ড নিয়ে যাব, তখন কিন্তু আমার আয়ের একটা সোর্স থেকে গেল। তো এক্ষেত্রে মানসিকভাবে একটা প্রশান্তি লাভ করা যায়। বৃদ্ধ বয়সে অবলম্বন, সেই কথা একটাই যে বৃদ্ধ বয়সে একটা অবলম্বন হিসাবে কাজ করে বিমা প্রতিষ্ঠানের আমরা যে পলিসি গ্রহণ করছি সেই পলিসিটা। এরপর হচ্ছে পারিবারিক প্রয়োজন। পারিবারিক প্রয়োজনে সাধারণত বিমা করা হয়ে থাকে, কারণ যখন ব্যক্তি মনে করে যে আমি যখন চাকরি থেকে রিটায়ার্ড নিব, আমার পরিবার পরিজনকে কে দেখবে, আমার সন্তানকে কে দেখবে, আমার ছোট বাচ্চা কাচ্চা থাকতে পারে বা আমার ওয়াইফ থাকতে পারে, সেক্ষেত্রে পরিবারের প্রয়োজনে বিমা করা হয়ে থাকে। সামাজিক মর্যাদার লাভ, এক্ষেত্রে সামাজিকভাবে তার কিছু কি রয়েছে, একটা মর্যাদা লাভ করতে পারে, কারণ তার যখন ইনকাম থাকবে তাকে সামাজিকভাবে মোটামুটি সবাই কী করবে, মান্য করার চেষ্টা করে। তো এরপরে বিমাকারীর উদ্দেশ্য কি, এটা তো দেখলাম আমি আমার এজ এ গ্রহীতা হিসাবে আমার উদ্দেশ্য কি। এখন বিমা প্রতিষ্ঠানের উদ্দেশ্য কি, দেখো এরা প্রথম কাজ হচ্ছে মুনাফা অর্জন, কারণ বিমা কোম্পানি কিন্তু মুনাফা অর্জন করে। দেখ ওই যে মিস্টার লয়ার্সের কথা বললাম, সাপোজ 5টা জাহাজ মালামাল নিয়ে যাচ্ছে, জাহাজে 5 লক্ষ টাকার সম্পত্তি রয়েছে, সবাইকে বলল যে তোমরা আমার এখানে 20,000 করে টাকা জমা দিয়ে যাও, তাহলে কি হবে, 20,000 করে তখন টাকা জমা দিয়ে যাবে। যদি একটা জাহাজ ডুবে যায় তাহলে তাকে কিন্তু 1 লক্ষ টাকা দিয়ে দিল, সে কিন্তু 20টা জাহাজ থেকে 20,000 করে কিন্তু নিয়ে নিল। আর জাহাজ তো নাও ডুবতে পারে বা 2টা ডুবতে পারে বা নাও ডুবতে পারে, এক্ষেত্রে কিন্তু তার মূল উদ্দেশ্য থাকে মুনাফা অর্জন করা। সাধারণত 5টা জাহাজে একটা নাও ডুবতে পারে, নাও আর ডুববেই না হয়তো বা, তখন তার সম্পূর্ণ প্রিমিয়ামটা কিন্তু তার থেকে যায়। তো ফার্স্ট অফ অল বিমাকারীর মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন, পাশাপাশি সামাজিক নিরাপত্তা সৃষ্টি করবে, অর্থাৎ মানুষকে সামাজিকভাবে নিরাপত্তা দিবে। ঝুঁকি ব্যবস্থাপনা এখানে ব্যবস্থাপনা হবে, অর্থাৎ ঝুঁকিটাকে ব্যবস্থাপনা করবে, বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে দেবে। শিল্প বাণিজ্য সহায়তা দান, আমরা জানি যে শিল্প বাণিজ্য এই বিষয়টাকে সম্প্রসারণের জন্যই বিমা ব্যবসাটা শুরু হয়েছে, কারণ যারা ব্যবসা করবে তারা রিস্ক মনে করে কিন্তু ব্যবসা থেকে পিছিয়ে আসতে পারে, সেজন্য বিমা কোম্পানি এসেছে। বিমা কোম্পানি বলবে যে আমি আপনার রিস্কটাকে বেয়ার করলাম, আপনি নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য চালু রাখেন। অসহায়কে সহায় হোক, এটা হচ্ছে বিমা কোম্পানির আরেকটা উদ্দেশ্য। পাশাপাশি ঝুঁকি প্রতিবন্ধকতা দূরীকরণ, অর্থাৎ ব্যক্তি যখন ঝুঁকি মনে করে কোনো একটি কাজে যাবে না বা কাজ করতে রিস্ক ভয় পাচ্ছে, যদি এখানে সমস্যা হয় তাহলে কি হবে, এক্ষেত্রে বিমা কোম্পানি তার এই ঝুঁকিটাকে দূর করে দেবে নির্দিষ্ট কিছু প্রিমিয়ামে গ্রহণ করে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের এই ক্লাসটা আর দীর্ঘ করব না। আজকে ক্লাসের মৌলিক যে বিষয়টা সেটা হচ্ছে বিমা কি, কেন করা হয়, এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করলাম। আগামী ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বিমা ব্যবসায়ের মূলনীতি, এবং যে অধ্যায় থেকে প্রত্যেক বছর একটি কোশ্চেন থাকে, আমরা সেই অধ্যায়টা নিয়ে নেক্সট ক্লাসে কথা বলবো। তো সবাই ভালো থেকো, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।